হ্যাঁ দেখো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সাউন্ড ঠিক থাকলে আমরা শুরু করব। আজকে হচ্ছে আমরা মেইনলি চ্যাপ্টার 9 শুরু করব। চ্যাপ্টার 8-এর কিছু ক্লাস আমার কাছে আছে রিসেন্টলি রেকর্ড করা, ওটা আমি দিতে থাকবো। লাস্টে কিছু টপিক বাদ আছে, ওইটা দেওয়ার পরে দিয়ে নিব। সো আমরা চ্যাপ্টার 9 শুরু করব। চ্যাপ্টার 9-এ হচ্ছে আমরা চ্যাপ্টার 9 যেটা সেটা হচ্ছে কয়েকটা ক্লাস লাগবে, 3-4টা বা 5টা এরকম লাগবে, তার বেশি লাগার কথা না। চ্যাপ্টার 9টা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার হচ্ছে সোজা আছে, সোজা ইন সেন্স যে বোঝা যায় সহজে। আর চ্যাপ্টার 9-এ পড়ার জিনিস আছে কিছু। অন্যান্য চ্যাপ্টারে যেরকম হচ্ছে আমরা পড়ি এবং ম্যাথও করি অনেক বেশি, এই চ্যাপ্টারে ম্যাথের চেয়ে পড়ার জিনিস আবার টুকটাক, মানে 50-50 শেয়ার আসলে। সো ম্যাথের জিনিস আছে। সো এক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে চ্যাপ্টার 9-এর অ্যান্সার করার ক্ষেত্রে ম্যাথগুলা ইজি হয়, ম্যাথগুলো তুলনামূলক ইজি হয়। তবে মাঝে মধ্যে গ্রাফও আসে, তো সেক্ষেত্রে গ্রাফ না করাই ভালো। যদি মানে এমন আসে যে ম্যাথ আসছে, ম্যাথটা যদি ইজি লাগে, ইজি লাগার কথা বেশিরভাগ ম্যাথ, তাহলে অ্যান্সার করা ভালো। হ্যাঁ, সো আমরা চ্যাপ্টার কত শুরু করছি? চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এর নামটা হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ঠিক আছে, চ্যাপ্টার 9 পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সো চ্যাপ্টার 9-এর প্রথম ক্লাস। তো প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে পরমাণুর মডেল। পরমাণুর মডেল বলতে এই তোমরা হচ্ছে ওই যে ইয়েতে কেমিস্ট্রিতে যে পরমাণু মডেলটা পড়ো সেম জিনিস, কেমিস্ট্রিতে পরমাণু মডেলটা যেটা পড়ো সেম জিনিস, তবে এখানে ব্যাখ্যাটা হয়তো আরেকটু ডিটেলসে দেওয়া আছে, এই হচ্ছে কথা। ওখানে খুব দ্রুত ব্যাখ্যাটা গেছে কেমিস্ট্রিতে, সো এখানে ব্যাখ্যাটা ওটা গেছে গুণগত রসায়নে, আর এখানে ব্যাখ্যাটা একটু ডিটেলসে আছে, মানে সেম জিনিসে বুঝবা, একটু ডিটেলসে বুঝবা আর কি। ঠিক আছে, সো আমরা প্রথমে শুরু করব পরমাণুর মডেল। পরমাণু হচ্ছে পৃথিবীর যে কোনো কণার মানে মৌলিক কণাগুলার কি বলে, বা যে কোনো বস্তুর ক্ষুদ্র অংশ, ক্ষুদ্রতম অংশ না, ক্ষুদ্র অংশ। কারণ ক্ষুদ্রতম অংশের মধ্যে হচ্ছে আবার তুমি বলতে পারো যে পরমাণুর মধ্যে যে নিউট্রন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ওরাই হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ, সো পরমাণুর মডেল এটা এটা মানে আমরা যখন পরমাণু লেভেলে যাই, তার মানে কি অনেক ডিটেলসে দেখতে হয় না, একটা বস্তুকে একদম ক্ষুদ্র অংশে ভেঙে 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 দেখতে হয়। সো আগের জামানায় হচ্ছে এত ভালো অণুবীক্ষণ যন্ত্র ছিল না। হ্যাঁ, ইলেকট্রো ইগুলো ছিল না, মানে ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রগুলো ছিল না। সো তখন বোঝা মুশকিল ছিল আসলে। সো তখন হচ্ছে কি করা হতো, তখন হচ্ছে তোমার বিভিন্ন এক্সপেরিমেন্ট চালায় চালায় বিজ্ঞানীরা খোঁজার ট্রাই করতেন, সরাসরি না দেখে তারা এক্সপেরিমেন্টের থ্রুতে দেখার ট্রাই করলেন, মানে বোঝার ট্রাই করলেন যে আসলে কি কি থাকতে পারে। হ্যাঁ, সরাসরি তো দেখার ওয়ে নাই, মাইক্রোস্কোপ নাই, ইলেকট্রন মাইক্রোস্কোপগুলো নাই। সো তারা কি করলেন, তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন। সো প্রথম বিজ্ঞানী রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার বেশি কি বলে যে সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এক্সপেরিমেন্ট চলে অনেক, কিন্তু সিগনিফিক্যান্ট গুলাই তোমাদের বইয়ে দেওয়া। সিগনিফিক্যান্ট হিসেবে প্রথমে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। সো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা আমাদের দেখতে হবে যে এখানে কি হচ্ছিল আসলে। তো এটা বেশ সোজা আসলে, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। সো উনি একটা পদার্থ নিলেন যেটা তেজস্ক্রিয় পদার্থ। আবার তেজস্ক্রিয়তা কি জিনিস? তেজস্ক্রিয়তা হচ্ছে একটা বস্তুতে যখন অতিরিক্ত ভর থাকে তখন ভর বের করে দেয় বা ছেড়ে দেয়। ভর ছেড়ে দেয় হচ্ছে শক্তির আকারে আসলে। সো একটা বস্তু যখন ছেড়ে দিচ্ছে ভর, তখন সেই ভরটা বা সেই পদার্থটা তেজস্ক্রিয়তা বোঝায় কি, যে তোমার ছেড়ে দেওয়াটা, নির্গত হওয়াটাকে বলা যায় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা এই চ্যাপ্টারে পুরোপুরি আছে, সামনে পাবা। এই চ্যাপ্টারে পুরোপুরি সামনে তেজস্ক্রিয়তা টপিকই আছে এবং এটা নিয়ে অনেক ম্যাথ আছে। সো এদিকে প্রথমত না যায়, তেজস্ক্রিয় একটা পদার্থ নিছে। সো একটা তেজস্ক্রিয় পদার্থ ধরো যে এরকম তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা কমা কণা তিনটাই বের হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা তিনটাই বের হয়। সো উনার কাজে যেটা লাগছে সেটা হচ্ছে আলফা কণা। ধরো যে এখান থেকে আলফা কণা বের হচ্ছে, হ্যাঁ, এখান থেকে অনেক কিছু নির্গমন হচ্ছে। সো আলটিমেটলি উনার কাজে উনি আলফা কণা মানে সামা উনি ফিল্টার করছেন আসলে, কারণ পুরা সেট আপ তো এইভাবে দেওয়া নেই, বইয়েও দেওয়া নেই পুরা সেট আপ এক্স্যাক্টলি কি ছিল এটা দেওয়া নেই, জাস্ট ওভারঅল ফিগারটা আছে, যে ওভারভিউটা যে আসলে কি হচ্ছে, বেসিকটা আছে। সো এখানে তোমার আলফা কণা নির্গত হচ্ছে।
এখন কথা হচ্ছে আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+। হিলিয়ামে কয়টা প্রোটন থাকে, কয়টা নিউট্রন থাকে? হিলিয়ামে খেয়াল করুন পর্যায় সারণী, হাইড্রোজেন হিলিয়াম, পরমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, রাইট? সো প্রোটন 2টা, নিউট্রন 2টা, ইলেকট্রনও 2টা। সো হিলিয়াম থেকে যদি আমরা 2টা ইলেকট্রন মাইনাস করে দিই তাহলে আমরা হিলিয়াম 2+ পাবো। সো হিলিয়ামে আলটিমেটলি কে কে আছে? হিলিয়ামে তোমার 2টা প্রোটন, 2টা নিউট্রন থাকবে এবং 2টা ইলেকট্রন থাকবে। তখন থেকে এই 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছে, তাহলে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। এখন প্রোটন আর নিউট্রন কি জিনিস একটু চিন্তা করো। প্রোটন কি ছিল? প্রোটন ছিল পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ বা জিরো চার্জ। সো 2টা পজিটিভ চার্জ এখানে কিন্তু আছে। একটা আলফা কণার মধ্যে 2টা পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে? আলফা কণার তাহলে চার্জ কত? এগুলো কিন্তু সব লাগবে বেসিক। হ্যাঁ, আলফা কণার চার্জ কত? তাহলে হচ্ছে আমরা একটু এখানে লিখে ফেলি। আলফা কণার চার্জ হচ্ছে 2টা প্রোটনের চার্জ 2 × 1.6 × 10⁻⁻19। একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19। সো 2টা প্রোটনের চার্জ হচ্ছে এটা, হিলিয়াম 2+। আচ্ছা, এখন উনি যে হচ্ছে তোমার সেটআপটা ইউজ করেন, এখানে এই কণাটা যেন স্মুথলি যাইতে পারে, হ্যাঁ স্মুথলি যাইতে পারে। তো সেজন্য উনি হচ্ছে এখানে একটু জাস্ট রিরেজ করি একটা জিনিস, এইটা এখানে না দিয়ে পরে দিই। স্মুথলি যাইতে পারে, সামনে আগাইতে পারে। তো এখানে উনি হচ্ছে একটা যন্ত্র বসাইছিলেন, একটা যন্ত্র বসাই দিছিলেন যেন স্ট্রেট যায়, হিট করে। মানে এখান থেকে কিন্তু খেয়াল করো আলফা কণা কিন্তু চারদিক দিয়ে বের হচ্ছে, রাইট? কারণ দেখো তুমি এমনি চিন্তা করো যে জাস্ট স্ট্রেট যাবে কিনা, না অনেকগুলাই তো বের হবে। তোমার এদিক দিয়েও কিছু যাবে, এদিক দিয়েও কিছু যাবে, এদিক দিয়েও কিছু যাবে, এদিক দিয়েও কিছু যাবে। উনি একটা কণা বা একটা রশ্মি কি করছে সেটা দেখতে চাচ্ছিলেন। এই জন্য হচ্ছে এখানে তোমার হচ্ছে পর্দা না, এখানে হচ্ছে ফিল্টার টাইপের একটা বসানো। এই ফিল্টারটার নাম আমার মনে পড়ছে না, ধরো বইয়ে আছে দেখবা, একটা যন্ত্রের আছে নাম। এটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ না, বইয়ের চিত্র দেখবা যে যন্ত্রের নামটা দেওয়া আছে। এখানে যন্ত্রটা না আঁকালেও না, কিছু না, জাস্ট এটা ফিল্টার করার জন্য যে ওই পাশে যেন এই কণাগুলো না যায়, জাস্ট স্ট্রেট গুলাই চলে যায়। তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, তো এখানে উনি হচ্ছে একটা গোল্ড নিউক্লিয়াস রাখছেন। আহা, অন্য কালার দিয়ে এইখানে, ঠিক আছে? গোল্ড তোমার হচ্ছে পরমাণু রাখছে আর কি। সো পরমাণু কিন্তু মেইনলি এটা যেটাতে আমরা পরীক্ষা করছি। আমরা পরীক্ষা করতেছি কি পরমাণুর গঠন কি, রাইট? পরমাণু মডেল আমরা দেখবো যে একটা পরমাণু যদি এখানে থাকে সেটার মডেলটা কি। সো আলফা কণা যায় যখন পরমাণুতে হিট করতেছে তখন বেশ কিছু কাহিনী ঘটে। সো কাহিনীগুলো কেমনে বুঝবো ওইটা বোঝার জন্য খুব ইন্টেলিজেন্ট একটা কাজ করছিলেন ওনারা সেটআপে। সেটা হচ্ছে যে কাজটা করছিলেন, পিছে একটা পর্দা রাখছে, পিছে একটা পর্দা রাখাচ্ছে। আমি এই সেটআপের চিত্রটা দেখাচ্ছি একটু পরে নেট থেকে, আপাতত বইয়ের সেটআপটা বুঝো। পিছে একটা পর্দা রাখছিলাম, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইড কেন? কারণ এটার আবার স্পেশাল কিছু ধর্ম আছে। ধর্মটা কিরকম? যখন এখানে আলফা কণাকে হিট করবে তখন এখানে তোমার হচ্ছে আলো দেখা যায়, ঝলসানো আলো, বা এখানে স্পার্ক করে। সো একটা আলফা কণা সাপোজ যদি এখানে যে হিট করতো সরাসরি, তাহলে এখানে স্পার্ক করতো, বা এখানে হিট করলে এখানে স্পার্ক করবে, এখানে হিট করলে এখানে স্পার্ক করবে। সো খেয়াল করো এখান থেকে কিন্তু আলফা কণা কিন্তু বের হচ্ছেই। এখানে আমি একটা আঁকাইছি জাস্ট, কিন্তু স্ট্রেট লাইন বরাবরই কিন্তু অনেকগুলাই কিন্তু যাচ্ছে। আলফা কণা কিন্তু অনেকগুলাই স্ট্রেট বরাবর পাস করতেছে। আমি আঁকাইছি জাস্ট একটা বোঝানোর জন্য, কিন্তু মানে স্রোতের মতো করে আলফা কণার স্রোত যাচ্ছে তো যাচ্ছে। এই স্রোতটা যখন যাবে তখন হবে কি কিছু কণা খুব কম কণা যেটা হবে সেটা হচ্ছে ব্যাক করবে, ফেরত চলে আসে। খুব কম কণা ফেরত চলে আসে। আচ্ছা, ফেরত কেন আসলো?
এটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করি। হ্যাঁ, একটু বেশি বড় আঁকাইছি, এটা ছোট করে দিই। ফেরত কেন আসলো? ছোট করে আঁকাই একটু। কথা হচ্ছে ফেরত কেন আসলো, এটা তো মেইন প্রশ্ন, যে হোয়াই ফেরত কেন আসবে। আচ্ছা, আলফা কণা কিরকম চার্জধর্মী? পজিটিভ চার্জধর্মী, রাইট? সো ফেরত আসা মানে হচ্ছে কেউ এখানে বিকর্ষণ করছে কাকে? আলফা কণাকে। কেউ এখানে বিকর্ষণ করছে কাকে? আলফা কণাকে। সো আলফা কণাকে বিকর্ষণ করার মিনিংটা হচ্ছে অবশ্যই অবশ্যই এখানে পজিটিভ কেউ আছে, এবং সে যখন স্পিডে চলে আসে তখন এটা বোঝা যায় যে পজিটিভ কেউ তো আছে এবং সেখানে ভারী কিছু আছে আসলে। আবার খেয়াল করো, কিছু কিছু তোমার হচ্ছে মানে আলফা কণা স্ট্রেট এইভাবে যে এইভাবে চলে গেছে, স্ট্রেট এইভাবে যে এইভাবে চলে গেছে। কারণ দেখো এটা পজিটিভ, কিন্তু সো যখন পজিটিভটা যাবে, যখন পজিটিভটা বিকর্ষণ করবে, তখন সে তার আসল পথে থাকতে পারবে না, সে সাইডে সরে যাবে বিকর্ষণের কারণে। বিকর্ষণ, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। আবার আরেকটা জিনিসও আছে যে পজিটিভ বিকর্ষণই করে না, আবার এটার আশেপাশে অবশ্যই কিছু নেগেটিভ কিছু আছে যেগুলো আকর্ষণ করতেছিল। খেয়াল করো, এই পজিটিভ কণাটা আকর্ষণের কারণে অন্যদিকে চলে গেছে, এভাবে বলা যায়। সো আশেপাশে নেগেটিভ কিছু আছে। আবার অনেক আলফা কণা যে কাজটা করে সেটা হচ্ছে স্ট্রেট চলে যায়। ধরো যে এরকম স্ট্রেট চলে গেছে, বেশিরভাগই স্ট্রেট চলে যায়, কিছু হচ্ছে বেঁকে যায়। তখন উনি হচ্ছে প্রথম পয়েন্ট, যেটা কয়েকটা পয়েন্ট বলেন। প্রথম পয়েন্ট হচ্ছে বেশিরভাগ স্ট্রেট চলে যায়, তার মানে কি বেশিরভাগ স্থান কি ফাঁকা। স্ট্রেট কখন চলে যাবে? যখন ফাঁকা পাবে বা কোনো বাধা পাবে না। বাধা পায় না বলে বেশিরভাগ স্ট্রেট চলে যায়। তাহলে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা, এবং এই অধিকাংশ ফাঁকা স্থান দিয়ে তোমার আলফা কণাগুলো চলে গেছে। আবার পরমাণুর ঠিক মাঝখানে কিছু একটা আছে যেটা পজিটিভ চার্জধর্মী এবং যেটা ভারী, না হলে মাঝখানে কিছু কণা আবার ফেরত আসতো না। আবার এটাকে সাপোর্ট দেয় কোন কথা? যে কিছু কণা বিক্ষিপ্ত হয়ে গেছে, এদিকে সরাই গেছে, এবং এর ফলে এই জায়গাগুলোতে স্পার্কিং উৎপন্ন হয়েছে বা আলো দেখা গেছে। ঠিক আছে? সো এখান থেকে উনি বলে যে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা এবং মাঝখানে পজিটিভ চার্জ আছে এবং এটা ভারী, এবং অধিকাংশ ফাঁকা স্থানের মধ্যে কিছু ইলেকট্রন আছে নেগেটিভ চার্জধর্মী, এবং তাদের ভর আবার অনেক হালকা। কারণ তাদের ভর যদি হালকা না হইতো, তারা কিন্তু আবার গুতা দিয়ে এগুলাকে অন্যদিকে সরাই দেওয়ার প্রবণতা থাকতো। সো তারা ভরে খুবই হালকা ইলেকট্রন, কিন্তু যেটা নিউক্লিয়াস মাঝখানে যেটা আছে, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর মাঝখানে, সেখানে তোমার কি হচ্ছে, সেটা ভারী এবং সেটা পজিটিভ চার্জযুক্ত। সো এই হচ্ছে বোরের পরমাণু মডেলের, সরি রাদারফোর্ডের পরমাণু মডেলের এক্সপেরিমেন্ট থেকে যে মডেলটা পাওয়া যায় সেটা। সো আমি হচ্ছে একটু ঘুরাই নিয়ে আসি তোমাদের সেটআপটা থেকে। রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। দেখছো বইয়ে যে চিত্রটা থাকে, বইয়ে যেভাবে আঁকানো থাকে এক্স্যাক্টলি কিন্তু এরকম না। এখানে খেয়াল করো, এখান থেকে ভালো বুঝবা, এখান থেকে ভালো বুঝবা। খেয়াল করো, এই যে এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ যেখান থেকে অনেক কণায় বের হয়, তার মধ্যে এই যে তোমার আলফা কণা গুলোকে আলাদা করে, মানে এমন তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে যেটা আলফা কণায় বেশি বিকিরণ করে আর কি। কারণ এটা আবার রেট আছে যে কোনটা আলফা কণা বেশি বিকিরণ করে, বিটা কণা কোনটা বেশি, কোনটা গামা কণা। এমন পদার্থ নেওয়া যেটা আলফা কণায় বেশি বিকিরণ করে, তাহলে ওইটাই আমাদের কাজে লাগবে। সো ওইটা যখন নেওয়া হয়েছে, এই ব্লু রে গুলো হচ্ছে আলফা কণার গতিপথ, ব্লু রে গুলো হচ্ছে আলফা কণার গতিপথ। আর এখানে খেয়াল করে দেখো, আমি যেখানে চিত্র আঁকাইলাম বা বইয়ে যেখানে চিত্র আঁকানো হচ্ছে, একটার মধ্যে যাইতেছে, একটা পরমাণু তুমি কই পাবা বলো তো? এই গোল্ডের একটা পরমাণু তুমি পাবাটা কই? তুমি কি গোল্ড থেকে ভাঙ্গা চুরি একটা পরমাণু বের করে রাখবা? না, ওটা তো পসিবল না। তখনকার দিনে পসিবল হলে তো তখন পরমাণু দেখেই ফেলতো মানুষজন। পসিবল ছিল না তো, এক্সপেরিমেন্ট করতেছে তো। সো কি করা হচ্ছিল? সো আলটিমেটলি যে কাজটা করা হচ্ছিল, এখানে তো তোমার যে তেজস্ক্রিয় পদার্থ বললামই, আর এখানে তোমার গোল্ড, কিন্তু এটা, হ্যাঁ গোল্ড এটা, এবং এখানে কি কেসটা হইলো সেটা খেয়াল করো। এখানে কি হলো?
সরি, এখানে কি হলো, জুম করা যাবে না, করা যাবে না মনে হয়। আচ্ছা, এখানে কি হলো দেখো, দেখা যাচ্ছে আশা করি। এখানে কি হলো, এখানে দেখো অনেক কণা, অনেকগুলা কণা দেখো খেয়াল করে স্ট্রেট চলে গেছে, অনেকগুলা কণা স্ট্রেট চলে গেছে। দেখো স্ট্রেট চলে গিয়ে এটা জিঙ্ক সালফেটের পর্দা, এখানে দেখো আলো আলো ক্রিয়েট করে ফেলছে, হলুদ হলুদ আলো ক্রিয়েট করে ফেলছে। সেটা মানে কি বেশিরভাগ চলে গেছে, তাহলে অধিকাংশ স্থান কি ফাঁকা। আচ্ছা, কিছু কিছু দেখো ব্যাক চলে আসছে, আসলে ওগুলা দেখাই নেই, ওগুলা বোঝা যাচ্ছে না, এর মধ্যেই আছে। কিছু কিছু ব্যাক চলে আসছে, একদম স্ট্রেট চলে আসবে কিছু, আর কিছু আসছে বিক্ষিপ্ত হয়েছে। দেখো এদিকে কিছু গেছে, এদিকে কিছু গেছে, বিক্ষিপ্ত হয়েছে। ঠিক আছে, দেখো হিসাবটা। হিসাবটা বুঝছো? এখানে হিসাবটা সুন্দর মতো করা আছে। আচ্ছা, এরপরে যাই, আরো দু একটা দেখি সুন্দর ছবি আছে কিনা বোঝার মতো। এই যে এটা, যেটা একই রকমই আলফা পার্টিকেলের সোর্স, বিম মানে হচ্ছে রশ্মি, আলফা রশ্মি গেল, বিম মানে রশ্মির যাত্রাপথকে বিম বলা হয়। আর হচ্ছে থিন গোল্ড ফয়েল মানে পাতলা গোল্ডের ফয়েল বা পাত, পাতলা গোল্ডের পাত। সো এই দেখো স্ক্যাটার পার্টিকেল মানে চারদিকে বিক্ষিপ্ত পার্টিকেল। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি এই ছবিটাই দেখো চারিদিকে দেওয়া, কিন্তু আমাদের বইয়ে কোন ছবি দেওয়া, আমাদের বইয়ে এমন ছবি দেওয়া যেটা দিলে এটা বোঝা যায় না। হ্যাঁ, আমাদের বইয়ে এমন ছবি দেওয়া যেটা, যে এরকম ছবি দেওয়া, আমাদের বই এরকম ছবি দেওয়া, এরকম না আসলে তোমার হচ্ছে যেটা দিলাম, এই যে এরকম হচ্ছে মেইন ছবি। ঠিক আছে, আচ্ছা। সো এটা গেল মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের মেইন কাহিনী। আচ্ছা, সো এই রাদারফোর্ডের পরমাণু মডেল কি পারফেক্ট ছিল কিনা, এরপরে প্রথম মানে উনি তো মডেল বললো ঠিক আছে, অনেক ভাবা পাইলো ঠিক আছে, কিন্তু যতই দিন আগাতে থাকলো তখন ঝামেলা লাগলো যে এটা পারফেক্ট কিনা। এটা নিয়ে বেশ বিতর্ক হলো, এবং বিতর্ক হওয়ার পয়েন্টও ছিল। ঠিক আছে, বিতর্ক হওয়ার পয়েন্টও ছিল। তো পয়েন্টগুলো আমি বলি। সো সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা রাদারফোর্ড যে কাজটা বলে মানে জিনিসটা বলছিলেন সেটা হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ। এখানে তো চার্জ নিরপেক্ষতা নাই, তাহলে এটা কেমনে হবে? আচ্ছা, উনি যে সীমাবদ্ধতা মানে উনি যে সেটআপটা দিছিলেন সেই সেটআপ অনুসারে ইলেকট্রন আশেপাশে যখন ঘুরবে, ঘুরতে ঘুরতে সে আসলে শক্তি বিকিরণ করতে থাকবে, কারণ শক্তি হোল্ড করার তার জায়গা নেই, মানে তার হচ্ছে অনুসারে রাদারফোর্ডের সেই মডেল অনুসারে শক্তি হোল্ড করার জায়গা নেই, মানে শক্তি থাকে কিনা বা শক্তি আছে বা কেমনে আছে এটা কিছুই সে বলে নাই। তার মানে যদি একটা শক্তি থাকে তাহলে সেটা না এভাবে, মানে বিজ্ঞানীরা বাদ বাকি বিজ্ঞানীরা বললো যে এইভাবে আসলে ঘুরতে 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 সেখানে চলে আসবে, মানে প্যাঁচ খাইতে খাইতে কুণ্ডলীর মতো বাঁকায় বাঁকায় এখানে চলে আসবে। কারণটাতে পরস্পর আকর্ষণ করছে, তো পরস্পর তো আকর্ষণ করছে। তো আকর্ষণের ফলে শক্তি হারাইতে 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 অবশ্যই নিউক্লিয়াসে এসে মিলবে। এখন নিউক্লিয়াসে এসে খেয়াল করো, নিউক্লিয়াসে এসে যদি ইলেকট্রন এসে মিলে যায় তাহলে কি কোনো পরমাণুর অস্তিত্ব থাকে? না। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন, প্রোটন পজিটিভ চার্জ যুক্ত। ধরো যে দুইটা প্রোটন আছে, সাপোজ দুইটা প্রোটন আছে, আর ইলেকট্রন তাহলে কয়টা থাকবে? এক ওই সেম পরমাণুতে দুইটা থাকবে। সো দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন মিলে তো চার্জ নিরপেক্ষ হয়ে গেল। কি আর থাকলো তাহলে? প্রোটন ইলেকট্রনের হচ্ছে তোমার অস্তিত্ব থাকলো না, তাহলে পরমাণুর অস্তিত্ব থাকে না। রাইট? তো দুইটা ঝামেলা ছিল। সো এই দুইটা ঝামেলা, এই দুইটা সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য বিজ্ঞানী নিলস বোর এরপরে উনার নিজের একটা পরমাণু মডেল প্রস্তাব করলেন, বিজ্ঞানী নিলস বোর। সো বোরস পরমাণু মডেল বা বোরস অ্যাটমিক মডেল, এবং এখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের কাহিনী শুরু। রাদারফোর্ডের তাতে ভুল ছিল, ভুল ছিল বলতে উনি ঠিক কথাই বলছিলেন একরকমে, কিন্তু পারফেক্টলি সেটাকে ব্যাখ্যা করতে পারেনি। বোর পরমাণু মডেলে সেটা ব্যাখ্যা করে গেছে। বোর পরমাণু মডেল সেটা ব্যাখ্যা করে, একটু সেটা ব্যাখ্যা করে গেছে। ঠিক আছে, তো
কিভাবে ব্যাখ্যা করা গেল? তাহলে এখানে পয়েন্ট অবশ্যই আছে কিছু, মানে উনি পয়েন্ট আকারে ব্যাখ্যা করছিলেন, বেশ কিছু ভালো ভালো সুন্দর সুন্দর পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো বললে আসলে কাহিনী খেল খতম হয়ে যায়, মানে উনি কাজের কাজ করে গেছিলেন উনি আসলে। আচ্ছা, উনি যেভাবে বলছিলেন, আস্তে আস্তে আঁকাই, ধরো যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রনগুলো অনুমোদিত কক্ষপথে, খেয়াল করো দুইটা কথা আছে, কক্ষপথ ভালো কথা, কক্ষপথ মানে হচ্ছে গ্রহের কক্ষপথের মতোই, কিন্তু এখানে কথা বলো অনুমোদিত। অনুমোদিত কেন বললো? হয় অনুমোদিত। আচ্ছা, প্রথমে আমরা বুঝি কক্ষপথ, অনুমোদিত করে এটা এরপরে বলছি। কক্ষপথে ঘোরে, হ্যাঁ, তাহলে কক্ষপথে ঘোরা মানে কি? গ্রহগুলো যেরকম কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, সেরকম এরাও বিচ্যুত হয় না। এখানে রাদারফোর্ডের পরমণ্ডলের কক্ষপথের কোনো কাহিনী বলা ছিল না, কিভাবে ঘোরে কিছুই কোনো আইডিয়া ছিল না। সো যদি থাকে তাহলে কি হইতো? আকর্ষণের কারণে এরা পড়ে যেত এখানে। কিন্তু বিজ্ঞানী বোর্ড তার মডেলটাতে বললেন যে ঠিক আছে, এরা অনুমোদিত কক্ষপথে ঘোরে, এজন্য পড়ে না, কেন্দ্রমুখী বল থাকে এবং সেটাকে কেউ সাপোর্ট দেয়। এই চার্জের মানে নির্দিষ্ট যে তোমার এই যে নির্দিষ্ট যে আকর্ষণগুলা, স্থির বৈদ্যুতিক যে আকর্ষণ, এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়, উনি এটা বলবেন। আচ্ছা, সো ধরো যে কোনো একটা পরমাণু মধ্যে নিউক্লিয়াস এটা এবং ইলেকট্রন ধরো যে এখানে আছে, ইলেকট্রন এখানে আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে অবশ্যই নিউক্লিয়াসের আশেপাশে ঘোরার সময় তার একটা ব্যাসার্ধ থাকবে। এই ব্যাসার্ধটাকে ধরো হচ্ছে আর, ছোট হাতের আর ধরো, ছোট হাতের আর ইউজ করে সব জায়গায় বইগুলোতে, ছোট হাতের আর ধরো। সো ব্যাসার্ধ আর এবং এটার ভর যদি হয় এম, তাহলে খেয়াল করো এটা যদি ঘোরে তার মানে কি? এটা এই জায়গায় তার একটা রৈখিক বেগ থাকবে, যে কোনো একটা বস্তু ঘুরতেছে আর কি। সো একটা বস্তু যদি ঘোরে, চ্যাপ্টার 4 কিন্তু ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 4, রৈখিক বেগ যদি থাকে তাহলে কৌণিক বেগও থাকবে এই জায়গায় ঘূর্ণনশীল থাকার কারণে। সো কৌণিক বেগ আমরা জানি, সো কৌণিক বেগ যেটা ওমেগা, ওখান থেকে কৌণিক ভরবেগও পাওয়া যায়। তাহলে এখানে কৌণিক ভরবেগ, মনে করে দেখো কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করতাম, এটা ছিল mvr। সো এখানে যেহেতু ঘুরতেছে তাহলে একটা কৌণিক ভরবেগ থাকবে। এখন এটা তো পরমাণু, রাইট? এটা তো নর্মাল কোনো বস্তু না যে ঘুরলো mvr লিখে দিলাম, mvr পর্যন্তই থাকলো না। এইটাকে সুন্দর মতো মেজার করা যায়, এটাকে সুন্দর মতো মেজার করা হয়। মেজারমেন্টের হিসাবটা আমি বলি, এখানে যে কক্ষপথে ঘোরে, প্রথম কক্ষপথ থাকে এন এর ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথ মানে এন এর ভ্যালু 2, এরকম করে অসংখ্য কক্ষপথ কিন্তু আছে। একটা নিউক্লিয়াসের আশেপাশে অসংখ্য কক্ষপথ আছে। এখন যদি ওটাতে ইলেকট্রন থাকে তাহলে তো থাকলোই, না থাকলে নাই, ঠিক আছে? যদি প্রশ্ন করা হয় এমসিকিউতে চাই হাইড্রোজেনের আশেপাশে কক্ষপথ কয়টা, অ্যান্সার ইজ অসংখ্য। কিন্তু এটা কেমিস্ট্রিতে একটা খুব ফেমাস এমসিকিউ, অসংখ্য কক্ষপথ। ইলেকট্রন আছে একটাতে কিন্তু কক্ষপথ বা থাকার জায়গা অসীম, ইনফিনিটি। সো n1 n2, তাহলে এই যে mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π চলে আসে। কোয়ান্টাম ফিজিক্সের জিনিস। কোয়ান্টাম ফিজিক্স আবার কি জিনিস? আচ্ছা, আমরা এই পর্যন্ত যা যা পড়ছি সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে বড় বড় বস্তু নিয়ে কাজ করেছে। ধরো একটা বস্তু, একটা গাড়ি যাতায়াত করছে এত বেগে, একটা তোমার হচ্ছে ফ্যান ঘুরতেছে, ঠিক আছে, তুমি হাঁটাহাঁটি করতেছো, পৃথিবী ঘুরতেছে, হাবিজাবি সব কিছু মানে ক্লাসিক্যাল ফিজিক্স, কারণ হচ্ছে এগুলা সব বড় বড় বস্তু নিয়ে। এবং এইগুলাতে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার বেগগুলো অনেক কম, বেগগুলো আলোর গতির চেয়ে কম। কিন্তু এখানে আমরা কাজ করতেছি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা কোয়ান্টাইজড অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র। সো এই জন্য এগুলোকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্সের অংশ। তো যাই হোক, mvr এইটা ইকুয়ালটা হয় হচ্ছে h/π এর গুণিতক, এবং গুণিতকটা হচ্ছে n। সো এটা ইকুয়াল টু l, এবং এটা আমাদের কাজে লাগবে। এটার প্রতিপাদন লাগবে না তোমাদের সিলেবাস অনুসারে, এটার প্রতিপাদন
ওইভাবে বুঝবো না। এটা সরাসরি বলা আছে h/2π, এটা একটা কনস্ট্যান্ট। h কি? h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা চ্যাপ্টার 8 ছিল। 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আর n তো n, আর 2π তো 2π। ঠিক আছে? সো উনার যে প্রথম যে মানে বক্তব্যটা ছিল, সেটার মানে সারাংশ হচ্ছে এটা: একটা নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রনগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে, এবং এই অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় তার কৌণিক ভরবেগ হয় হচ্ছে h/2π এর গুণিতক। এখন কিরকম গুণিতক খেয়াল করে দেখো, n এর ভ্যালু 0 হইতে পারবে না, কক্ষপথের ভ্যালু 1 থেকে শুরু আসলে। সো n এর এই ভ্যালুগুলা 1, 2, 3, 4 হইতে পারবে। কক্ষপথ কখনো ভগ্নাংশ হইতে পারবে না। এমন না যে 1.5, 1.5 বলতে কিছু আছে? নাই তো। 1.5 বলতে তো কিছু নাই, রাইট? 1.5 বলতে তো কিছু নাই। রাইট? আচ্ছা, সেটা গেল প্রথমটা। উনার দ্বিতীয় একটা বক্তব্য ছিল, এটা পরেরটাতে যাই। সেকেন্ড একটা বক্তব্য ছিল, বক্তব্যটা হচ্ছে এরকম: ধর এটা নিউক্লিয়াস, না আরেকটা বক্তব্য ছিল এরকম যে এই যে বিভিন্ন শক্তি মানে তোমার হচ্ছে কক্ষপথ গুলাতে আছে, এই কক্ষপথ গুলাকে অ্যাকচুয়ালি কক্ষপথ বলা হবে না এদের জন্য। গ্রহের ক্ষেত্রে কক্ষপথ বলা হয়, কিন্তু এদের ক্ষেত্রে বলা হবে শক্তি স্তর। কেন শক্তি স্তর? এটা গেল প্রশ্ন, যে হোয়াই। এটা তো নিউক্লিয়াস, আর এই এটাতে n1 তম শক্তি স্তর, n2 তম। কক্ষপথ না বলে শক্তি স্তর বলছি কেন? শক্তি স্তর বা এনার্জি লেভেল, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এনার্জি এর লেভেল সম্পর্কিত, এনার্জি সম্পর্কিত। এখন যে কোনো একটা ইলেকট্রন তোমার যখন এই কক্ষপথ বলি, এখন এই স্লাইড চেঞ্জের পর কিন্তু শক্তি স্তর বলা শুরু করবে, ঠিক আছে? কক্ষপথে যখন থাকে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি থাকে। খেয়াল করবা কি বললাম, তার একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি থাকে। এমন না যে সে এখানে আসলে তার শক্তি চেঞ্জ হয়ে যাবে। এখানে যে শক্তি এখানে সেম শক্তি, এখানে যে শক্তি এখানে সেম শক্তি, এখানে যে শক্তি এখানে সেম শক্তি। এই রেড রেখার উপর প্রতিটা জায়গায় তার শক্তি সমান, প্রতিটা জায়গায় তার শক্তি হচ্ছে সেম। কথার কথা বলি যে এখানে তোমার শক্তির ভ্যালু হচ্ছে 5 জুল। এত হয় না, কখনোই এত হয় না, আমি তো বোঝানোর জন্য। তাহলে এই জায়গাতেও 5 জুল, এই জায়গাতে 5 জুল, এই জায়গাতে 5 জুল, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গায় রেড রেখার উপরে, রেড এই বৃত্তাকার রেখার উপরে যে কোনো জায়গায় শক্তি হচ্ছে 5 জুল। আচ্ছা, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে এখানে কত জুল? এখানে যাই হোক, এখানে 5 জুল না, কারণ তাহলে তো রেড রেখার উপরে পড়ে যেত। ঠিক আছে? রেড রেখার উপরে সব জায়গায় শক্তি সেম, এবং এটা আলাদা। মানে এই যে শক্তি, এটা অন্য কারো হইতে পারবে না। এখানে শক্তি আবার আলাদা হবে। এখানে ধরো যে অন্য একটা ভ্যালু, এখানে অন্য একটা ভ্যালু, এবং সেই ভ্যালুটা এখানে থাকবে, সেই ভ্যালুটা এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। প্রতিটা জায়গায় ব্লুটাতে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকবে। আচ্ছা, সো এখানে যে এনার্জির কথা বললাম না, 5 জুল যেটা বললাম, এটা এতখানি হয়ও না, 5 জুল হবেই না, খুবই কম হয়। খুবই কম বলতে কিরকম? সো খুবই যেহেতু কম, খুবই কম, তো এক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে আমরা চ্যাপ্টার 8 একটা সূত্র নিয়ে আসি, সেটা হচ্ছে Q ইন্টু ভি। চ্যাপ্টার 8 না, সরি, চ্যাপ্টার 2তেই থাকে। চ্যাপ্টার 2তে এরকম একটা সূত্র ছিল, Q ইন্টু ভি, মনে আছে? W/QV। সো এখানে কিউটা হচ্ছে তোমার চার্জ, রাইট?
আর ভিটা হচ্ছে ভোল্ট। সো এনার্জির একটা একক হচ্ছে তোমার চার্জের সংখ্যা বা ইলেকট্রন, আর এখানে হচ্ছে ভোল্ট। সো এনার্জির একটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এনার্জির একটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট আর জুলের সম্পর্ক হচ্ছে এরকম, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। মানে অনেক কম। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে এত জুল। সো এখানে যে এনার্জিগুলো থাকবে এগুলা তোমার ইলেকট্রন ভোল্ট আকারে লেখা, এককে লেখা হয়। পরমাণুর ক্ষেত্রে বা যে কোনো চার্জের ক্ষেত্রে এনার্জিকে অনেক সময় বলতে পরমাণুর ক্ষেত্রে পুরো সময় দেখবা ইলেকট্রন ভোল্ট এককে লেখা হচ্ছে। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট এরকম থাকবে। সো তুমি খেয়াল করে দেখো এনার্জি লেভেল আলাদা আলাদা। সো n ইকুয়াল টু 1 এর জন্য তোমার এনার্জি লেভেল যদি E1 ধরি, n ইকুয়াল টু 2 এর জন্য এনার্জি লেভেল আমরা E2 যদি ধরি, E1 কখনোই E2 এর সমান হতে পারবে না। এনার্জি আলাদা তো আলাদা, শক্তি স্তরে এনার্জি অবশ্যই আলাদা। এখন কথা হচ্ছে কে বড়, এটা বুঝতে হবে যে শক্তি স্তরে তো আলাদা বললাম, তাহলে বড় আছে ছোট আছে, রাইট? এটা এমন না যে একবার এটা বড় হলে আরেকবার এটা বড়, এরকম না, ফিক্স করা তাহলে কে বড় এবং কে ছোট। ভেরি গুড। তাহলে এবার আমরা একটু হাইড্রোজেনের প্রতি একটু নজর দিই। হাইড্রোজেন পোলাপান সবাই বেশি বোঝে এবং হাইড্রোজেন দিয়ে এই জন্য উদাহরণগুলো দেওয়া থাকে। হাইড্রোজেন হচ্ছে একদম বাচ্চাদের জিনিস। হাইড্রোজেনের তোমার প্রোটন থাকে কয়টা? একটা। নিউট্রন থাকে 0 আর ইলেকট্রন থাকে কয়টা? একটা, রাইট? সো কততম কক্ষপথে ইলেকট্রন থাকে আমরা এটা জানি। এটা মানে বাচ্চারা জানে যে ইলেকট্রন থাকে n ইকুয়াল টু 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকে। এখন কথা হচ্ছে n ইকুয়াল টু 1 এ কেন থাকে? n ইকুয়াল টু 1 এ কেন থাকবে? অন্যটাতে থাকতে পারতো না? একটাই তো ইলেকট্রন। আমি কি বললাম একটু আগে যে হাইড্রোজেনের আশেপাশে কিন্তু অসংখ্য শক্তিপথ আছে, অসংখ্য। এমন না যে একটাই, অনেক আছে, কিন্তু অনেক। আঁকানো হয় একটা কিন্তু আছে কিন্তু অনেক। আঁকানো হয় একটাই, কারণ হচ্ছে থাকে 1 নম্বরে। কেন 2 নম্বরে যাইতে কি সমস্যা ছিল? ক্লাস চলে মাঝখানে মনে হলো আটকে গেল। 2 নম্বরে যাইতে কি সমস্যা ছিল? 3 নম্বরে যাইতে কি সমস্যা ছিল? প্রশ্ন আসা স্বাভাবিক না? কারণ আমি তো বললাম যে ইলেকট্রনে তার আশেপাশে শক্তি স্তরে থাকলেই হয়েছে। একটাতেই কেন থাকবে? হোয়াই একটা? অনেকগুলাই তো আছে, থাকুক, ওখানে থাকতেও সমস্যা কি? সমস্যা আছে। একটা মানে বস্তুগত লেভেলেও বা হচ্ছে এই এনার্জি লেভেলেও, যেখানে হচ্ছে কোয়ান্টাম লেভেল, প্রতিটা জায়গায় একটা বস্তু বা একটা মানে পদার্থ বা একটা কণা সবকিছুই স্থিতিশীল হতে চায়, ঠিক আছে? একটা বস্তু বা কণা সবসময় স্থিতিশীল হতে চায়, এবং স্থিতিশীল হওয়ার শর্তটা হচ্ছে এরকম যে যার এনার্জি বেশি তার অস্থায়িত্বটা তত বেশি, যার এনার্জি কম সে বেশি স্থিতিশীল। এনার্জি বেশি থাকলে স্থিতিশীলতা কম হয়, সে স্টেবল না, আনস্টেবল। মানে এনার্জি বেশি যে কোনো কিছু হতে পারে, আগুন ধরে যেতে পারে, এটা সেটা হতে পারে, মানে নর্মাল কথা বললাম আসলে। আর এনার্জি কম হওয়া মানে হচ্ছে ওগুলার পসিবিলিটি কম, এনার্জি বিকিরণের পসিবিলিটি কম, বা সেখান থেকে কোনো কিছু ঘটার পসিবিলিটি কম। সো সবসময় একটা বস্তু সবচেয়ে কম এনার্জি স্টেটে থাকতে চায় বা সবচেয়ে কম এনার্জি অবস্থানে থাকতে চায়। সো এই জন্য তুমি খেয়াল করে দেখো, এই জন্য এটা n ইকুয়াল টু 1 এ থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস একটু বোঝার কথা যে n ইকুয়াল টু 1 এ এনার্জি সবচেয়ে কম। n ইকুয়াল টু 1 এ E1 টা সবচেয়ে কম। n ইকুয়াল টু 2 তে গেলে এনার্জিটা আবার বেড়ে যাবে। সো E1 এর চেয়ে E2 বড়। এরকম করে n ইকুয়াল টু 3 তে এনার্জি আরো বেড়ে যাবে। n ইকুয়াল টু 4 এ এনার্জি আরো বেড়ে যাবে। এই জন্যই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করি সেখানে আমরা 1 থেকে শুরু করি, 1s1, 1s2, 2s1, 1s2, 2s1, রাইট? 1s2, 2s2, 1s2, 2s2, 2, 3, 2p1, রাইট? এভাবে চলে।
কেন এটা 4 থেকে শুরু হইতো, 5 থেকে শুরু হইতো, 1 থেকে কেন শুরু হচ্ছে? কারণটা হচ্ছে এখানে এনার্জি কম, যেখানে এনার্জি কম সেগুলো আগে ফিল আপ হবে, তারপর আস্তে আস্তে এনার্জি যদি বাড়াতে হবে, কিন্তু যতটা কম এনার্জিতে পারা যায় ততটা কম এনার্জিতে থাকতে হবে। দ্যাটস ওয়াই এখানে এনার্জি লেভেল ওয়ার্ডটা আসছে। এনার্জি লেভেল, শক্তির স্তর। আমরা কক্ষপথের জন্য বলবো না, বলবো শক্তির স্তর বা এনার্জি লেভেল। তো যত বেশি এনার ভ্যালু বাড়বে তত বেশি এনার্জি বাড়বে, রাইট? তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি যে কারোর জন্য ই এন লেস দেন ই এন প্লাস ওয়ান। এন কিন্তু এটা ইজ না, হ্যাঁ, ই এন ইকাল টু লেস দেন ই এন প্লাস ওয়ান। এনার্জি কম, ভিতরে এনার্জি কম, বাইরে যত যাবে এনার্জি বেশি, বাইরে যত যাবে এনার্জি বেশি, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নাম্বার কথা গেল এটা। 3 নাম্বার কথাটা বেশ মজার। 2 নাম্বারটা যদি বোঝো 3 নাম্বারটা বুঝতে আরো সোজা। 3 নাম্বারটা ধরো এরকম যে হাইড্রোজেনের টাই যদি একটু আঁকাই, এবার ভালো মতো আঁকাই, সুন্দর করে আঁকাই, গতবার একটু বিচ্ছিরি ভাবে আঁকাইছিলাম। আরেকটা ধরো হাইড্রোজেনের টাই চিন্তা। সো এটা গেল হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা n equal to 1, n equal to 2 এটা, n equal to 3 এটা, and so on আরো আছে। আমরা অত চিন্তা করব না, আমরা কয়েকটা চিন্তা করি, ঠিক আছে? আমি কি বললাম? হাইড্রোজেন এই ইলেকট্রনটা 1 নম্বরে থাকবে বেশি, কারণ এনার্জি এখানে শক্তি কম, রাইট? শক্তি কম, ভালো কথা। সো এখানে এনার্জি কম, এটার চেয়ে তুলনামূলক এখানে এনার্জি একটু বেশি। এখন সাপোজ যে একটা পরমাণুতে আমরা সামহাও যদি শক্তি দিতে পারি, কি হবে? পরমাণুতে শক্তি দিবেন মানে কাহিনী কি? কেমনে শক্তি দিবেন? পরমাণু ধরবেন না। ধরো যে একটা তুমি বস্তু নিলা, ছোট্ট একটা বস্তু, তুমি আগুন ধরাই দিলা, কি হবে? এনার্জি বাড়বে না? বাইরে থেকে এনার্জি বেরোলো, হিট এনার্জি দিলা তুমি। সো এনার্জিটা সব জায়গায় ছড়াবে। সো পরমাণু লেভেল পর্যন্ত যায় ছড়াবে, আসলে ছড়াবে না? ছড়াবে তো, তাহলে এনার্জি যাবে কই? সো সামহাও মনে করো সে কিন্তু এখানে, এখন হাইড্রোজেনের জন্য ইলেকট্রনটা কিন্তু n equal to 1 এ, সে কিন্তু এখানে আছে, খেয়াল করো, সে কিন্তু এখানে আছে, সে আছে এখানে। আমি কি করলাম? আমি এনার্জি বেশি দিয়ে দিলাম বা এনার্জি দিতে থাকলাম। সো এনার্জি দেওয়ার সাথে সাথে ভিতরে কি কাহিনী হবে? সো এনার্জি বেশি দিলে সেই এনার্জি কি হাওয়া হয়ে যাবে? শক্তি কিন্তু অবিনশ্বর, শক্তি সংরক্ষণশীল, রাইট? মানে শক্তি নষ্ট হয় না, শক্তি কোথাও না কোথাও ট্রান্সফার হতে হবে। সো তখন যেটা হবে, যদি এমন হয় যে সাপোজ কথার কথা বলি যে এখানে এনার্জি হচ্ছে 1 জুল, এটা দিয়ে এখানে এনার্জি হচ্ছে তোমার 1 জুল, আর এখানে এনার্জি হচ্ছে কথার কথা ধরো 5 জুল। সো আমি যদি সাপোজ 3 জুল এনার্জি দেই, এর মধ্যে আছে 1 জুল, আরো 3 জুল দিলাম, 4 জুল হলো, কিন্তু 5 জুলে যাওয়ার জন্য কি যথেষ্ট না? কিন্তু আমি যদি এমন করি যে 1 জুল দিলাম, 1 জুল ছিল, আমি এক্সট্রা বাইরে থেকে 4 জুল পরিমাণে যদি তাপ দিয়ে দিই, তাহলে 5 জুল হয়ে গেল না? 4 জুল পরিমাণে তাপ বলছি মানে যে কোনো টাইপের শক্তি যদি এখানে এক্সট্রা পেয়ে যায়, তাহলে কি হবে? 5 জুল হয়ে গেল। 5 জুল হলে যাবে কই? 5 জুল হলে সে সুন্দর মতো 5 জুলের জায়গায় চলে যাবে। তাহলে খেয়াল করো, আমি তাকে কি করলাম? আমি এক্সট্রা এনার্জি দিলাম, এর ফলে সে এখানে চলে গেল। এখন এইটা এই আনঅফিসিয়াল তোমার ইকুয়েশনটাকে একটু অফিসিয়াল ইকুয়েশনে চেঞ্জ করতে হবে। অফিসিয়াল ইকুয়েশন বলতে ধরো এটার এনার্জি হচ্ছে E1, এটার এনার্জি হচ্ছে 1 নাম্বার তো E1, আর এনার্জি হচ্ছে E2। তাহলে E1 এর সাথে আমি কিছু ডেল E দিব, অতিরিক্ত এনার্জি দিলে E2 তে চলে যাবে। কথা এটাই কিনা? আমি কিছু এক্সট্রা এনার্জি দিলে সে এখানে চলে যাবে, বা ডেল ই কতটুকু এক্সট্রা এনার্জি দিতে হবে সেটা হচ্ছে শক্তি স্তরের শক্তিগুলার পার্থক্য। সহজ হিসাব, বুঝছো কিনা বলো? হিসাবটা বুঝছো কিনা বলো? শক্তি স্তরের শক্তির পার্থক্যটা আমাকে দিতে হবে, তাহলে এই এনার্জিটা গেল। এবং এখানে যেটা হবে আসলে, এইটা খুব সুন্দর মতো এখানে চলে আসবে, এখানে চলে আসবে।
তাহলে এখানে শক্তি শোষণ হলো নাকি শক্তি বিকিরণ হলো? মানে তুমি মনে করো তুমি ইলেকট্রন, তুমি কি করলা, শক্তি নিলা নাকি শক্তি ছেড়ে দিলা? তুমি শক্তি নিলা, তুমি কিন্তু শক্তি নিছো, রাইট? শক্তি ছাড়ো নাই। সো এখানে কি হয়েছে, শোষণ হয়েছে, শক্তির শোষণ হয়েছে। সো একটা ইলেকট্রন, যে কোনো একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাইতে শক্তির শোষণ করে, ঠিক আছে? শক্তির শোষণ করে। কতটুকু শক্তি? ডেল ই পরিমাণে শক্তি সে শোষণ করবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে কতটুকু শক্তি শোষণ করছে, এনার্জির আরেকটা একক ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এইচ ইন্টু এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো এই কারণে এখানে এইচ এফ লেখা হচ্ছে। আচ্ছা, কথা হচ্ছে কার কম্পাঙ্ক? কার কম্পাঙ্ক আসলে? আমি বললাম না, আমি তাকে হিট দিয়েছি। অ্যাকচুয়ালি মানে যেটা করা হয়, হিট দেওয়ার পরিবর্তে আলোক তরঙ্গ ইউজ করা হয় অনেক সময়। আলোক তরঙ্গের এনার্জি হচ্ছে এইচ এফ করে বের, এফ হচ্ছে কম্পাঙ্ক আর এইচ হচ্ছে তোমার এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক। সো তুমি শক্তি দিচ্ছ আলোক তরঙ্গের মাধ্যমে, এইচ এফ E2 মাইনাস E1। এটা হচ্ছে একটা ফোটনের শক্তি। চ্যাপ্টার 8 এর মধ্যে আছে, ক্লিয়ার হবে, সমস্যা নেই, ভয় পাইও না, সবই ক্লিয়ার হবে। সো এই হচ্ছে কথা। অতিরিক্ত যে পরিমাণ এনার্জি দিব সেটা হচ্ছে তোমার এনার্জি এখান থেকে এখানকার বিয়োগফলটা আমাকে দিতে হবে, রাইট? 5 জুল এখানে 1 জুল, তাহলে 4 জুল দিতে হবে, সহজ হিসাব। কিন্তু এভাবে জুলে হয় না, এই জিনিসটা অন্যভাবে হয়। কিভাবে হয় এটারও ইকুয়েশন আছে, সামনে প্রতিপাদন আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা, আপাতত এটা গেল। আচ্ছা, এখন যদি সেম কাহিনী আমরা করি, যে সাপোজ যে আমরা এখান থেকে যদি এখানে আসতে চাই, বা এদিকে একটু আগাই, ধরো যে তুমি 2 নম্বরে আছো, তুমি 1 নম্বরে আসতে চাও, তুমি চাও 2 নম্বর থেকে 1 নম্বরে ট্রান্সফার হইতে, কি করবা? 2 থেকে 1-এ আসতে চাও, তাহলে 2-এ কিন্তু এনার্জি বেশি, 1-এ কিন্তু এনার্জি কম। তাহলে তোমাকে এনার্জি কি করতে হবে? কমাইতে হবে। তুমি 2-এ ছিলা যেখানে এনার্জি অনেক বেশি ছিল, তুমি 1-এ আসতে চাও যেখানে এনার্জি অনেক কম, তাহলে কি করতে হবে? এনার্জি কমাইতে হবে। সো এনার্জি কমানো মানে কি? চারিদিকে এনার্জি পরিবেশে ছেড়ে দিতে হবে। সো এখানে কি হবে? বিকিরণ হবে। এখানে যেটা হবে বিকিরণ হবে, এনার্জি বিকিরণ করতে হবে। তাহলে খেয়াল করো, শোষণ যখন করবে বা এনার্জি যখন নিবে, তখন অতিরিক্ত বড় এনার্জির দিকে চলে যাব। সো বড় এনার্জি শক্তি পথে চলে যাব, শক্তি স্তরে চলে যাব। আর যখন আমি বিকিরণ করব বা ছেড়ে দিব, তখন হচ্ছে আমার কি করতে হবে? কি হবে বলো? নিচেরটাতে চলে যাব, এবং ইকুয়েশন এটাই থাকবে, পার্থক্যটাই। সো এটা গেল হচ্ছে মেইনলি, এটা গেল হচ্ছে মেইনলি 3 নাম্বার যে পয়েন্ট, যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাইতে হলে হয় শক্তির শোষণ অথবা শক্তির বিকিরণ করতে হবে। হ্যাঁ, শক্তির শোষণ বা শক্তির বিকিরণ করতে হবে। আচ্ছা, এবার আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে একটু খেলবো। হ্যাঁ, খেলবো কারণ হচ্ছে এগুলো নিয়ে ম্যাথ আছে। আমি একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম না, এটার ম্যাথ আছে কিন্তু। এটার ম্যাথ আছে, খেয়াল করে বক্স কি আর আঁকাইছি, এই যে এইটা এমসিকিউর জন্য, আর এটা ম্যাথ লাগে, বক্স করছি, বক্সগুলো খেয়াল করবা, এটা ম্যাথ লাগবে। আজকে ম্যাথ হবে না, কিন্তু আজকে বেসিকটা আমি দেখাচ্ছি আর কি, নেক্সট দিনে আমরা ম্যাথ করবো। এগুলা বেসিকটা দেখাই ফেলে একেবারে, কারণ এগুলা এই চ্যাপ্টারটা একটু আলাদা, একটু পড়ে নিতে হয়, তারপর আবার ম্যাথ শুরু করতে হয়, মানে শুরুতে একটু পড়ে নিতে হয়। আচ্ছা, তো এখানে আমরা একটা হাইড্রোজেন আঁকাই। হ্যাঁ, হাইড্রোজেন নিউক্লিয়াস মনে করে এটা, এবং হাইড্রোজেনের একটা যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের গতিপথ ধরো আরেকটু বড় আকারে, ধরো হচ্ছে এটা। ঠিক আছে, সো এই যে গতিপথের ব্যাসার্ধ, এটাকে আমরা ধরি হচ্ছে আর, এবং ইলেকট্রনটাকে ধরি হচ্ছে এটা, ব্ল্যাকটা হচ্ছে নিউক্লিয়ার, ইলেকট্রনের ভর ধরলাম এম, আর নিউক্লিয়াসেরও তো ভর আছে, রাইট? আছে। আচ্ছা, এখানে তোমার এই যে
এটা যে ঘুরতেছে তার মানে এর একটা রৈখিক বেগ থাকবে এই অবস্থায়, ভি ধরলাম। রাইট। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কি কি আছে খেয়াল করো, আর কে কে আছে, এখানে চার্জ আছে, এখানে আছে একটা প্রোটনের চার্জ, আর নিউট্রন তো নাই, সো নিউটনের তো এমনিও চার্জ নেই। সো এখানে আছে একটা প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, সো চার্জের ভ্যালুটা আমরা কি ধরলাম, এখানকারও ইলেকট্রন যেহেতু একটাই, সো ইলেকট্রনের চার্জ হচ্ছে নিজেরই চার্জের সমান, বা ইলেকট্রন এটা চার্জ, হ্যাঁ এটার চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, ভ্যালুটা নিচ্ছি, এটার চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, ইলেকট্রন তো এটা নিজেই, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বস্তু যদি ঘুরতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তার কেন্দ্রমুখী একটা বল থাকতে হয়, কেন্দ্রমুখী একটা বল থাকতে হয়। কেন্দ্রমুখী বলের ভ্যালু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। চ্যাপ্টার 4 ফার্স্ট পেপার, নিউটনীয় বলবিদ্যা, এম ভি স্কয়ার বাই আর। এখন এই কেন্দ্রমুখী বলটা আবার কার সমান খেয়াল করো, এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে তোমার এই যে তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে তার সমান, কারণ কে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বল হচ্ছে সবগুলা বলে নিট বল, কার কার, এদিকে আছে কে, এদিকে একটাই আছে, সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক কুলম্ব যে ফোর্সটা আছে সেটা, কুলম্বিক ফোর্সটা। তাহলে কেন্দ্রমুখী বল ইকুয়াল টু হচ্ছে কুলম্বিক ফোর্স 1/4πε0, কে দিলাম না, এটা শূন্য মাধ্যমের মধ্যে করা হচ্ছে, ইলেকট্রন এটার চার্জ ইনটু এটার চার্জ, তাহলে ই ইনটু ই করলে ই স্কয়ার, আর নিচে হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে আর, তাহলে ই স্কয়ার বাই আর স্কয়ার। সো দেখো তুমি এই ইকুয়েশনে তুমি কি কি কাটাকাটি করতে পারবা, আর হ্যাঁ আর একটা কাটাকাটি যায়, আর কেউ কাটাকাটি যায়, আর কেউই কাটাকাটি যাচ্ছে না, খেয়াল করো আর কেউই কিন্তু কাটাকাটি যায় না। সো তুমি এখানে খেয়াল করো, ভি এর ভ্যালুটা বের করো, এখান থেকে ভি রুট ওভার হয়ে যাবে এখানে। আচ্ছা, ভি আছে এ স্কয়ার, এখানে আছে ই স্কয়ার, তাহলে তুমি যদি রুট করো তাহলে উপরে থাকবে ই শুধুমাত্র, আর তো কেউ নাই, আর নিচে থাকবে রুট ওভার 4πε0 আর এম। দেখো তো হিসাবটা, 4πε0 আর এখানে, আর এমটা নিচে চলে যাবে, আর এখানে একটা রুট হয়েছে। সো এটা কি, এটা কিসের ইকুয়েশন, এই ইকুয়েশন মনে রাখা লাগবে, এটা হচ্ছে একটা পরমাণু যখন কক্ষপথে থাকে তখন তার রৈখিক বেগের ইকুয়েশন, ঠিক আছে, রৈখিক বেগের ইকুয়েশন। সো এখানে একটু মডিফিকেশন করে লেখা দরকার, কারণ হচ্ছে এখানে ঝামেলা আছে, একটু একটু ছোট্ট একটা ঝামেলা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে লিখছি, এখানে যে কারো ক্ষেত্রে যদি লিখতে চাই তাহলে তোমার এখানে n তম কক্ষপথ এর ব্যাসার্ধ এবং n তম কক্ষপথের ব্যাসার্ধে থাকা অবস্থায় তার বেগ হচ্ছে, এটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল, ঠিক আছে। আবার দেখো প্রথমে আমরা একটা কথা লিখছিলাম প্রথম দিকে, সেটা হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় r, সেই কক্ষপথে থাকা গেলে যদি তার হয় বেগ v এবং ভর যদি হয় m, তাহলে mvr ইকুয়াল টু nh/2π লেখা যায়, বা কৌণিক ভরবেগ ইকুয়াল টু nh/2π লেখা যায়। সো লিখে ফেলি, এটা লিখলে আরেকটা ইকুয়েশন চলে আসবে, m vn rn ইকুয়াল টু nh/2π, ঠিক আছে। সো লিখে ফেলো এবার, m vn এর ভ্যালু কতটা, এইটা রুট ওভার 4πε0 rn m, আর এখানে আছে একটা rn ইকুয়াল টু nh/2π লেখা যায়। এখান থেকে আমরা r এর ভ্যালুটা আসলে বের করব, কিসের ভ্যালু বের করব, r এর ভ্যালুটা।
সো আর এর ভ্যালু বের করার জন্য নিচে একটা রুট আছে, এরপর একটা নর্মালটা আছে। সো এখানে স্কোয়ার করে ফেলো দুই পাশে, তাহলে হয়ে যাবে এম স্কোয়ার ই স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার, সরি 4 পাই রুট ছিল, এপসাইলন নট আর এন এম আর উপর হচ্ছে আর এন স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি যায়, এখান থেকে একটা ইকুয়েশন আসবে সেটা মনে রাখবো। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে প্রতিপাদনটা মনে রাখলে এটা সহজে মনে রাখা যায় আর কি। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে এটা সরাসরি না মনে রেখে এটার এই সোজা সেন্টেন্সটা মনে রাখবা, কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কুলম্ব ফোর্স। তো কেন্দ্রমুখী বলের ফোর্স এই তো আমরা জানি, কুলম্ব ফোর্সটা আমরা জানি, তারপরে এটা চলে আসবে অটোমেটিক। সো এখান থেকে এত কিছু মনে রাখার দরকার না, আমি জাস্ট ফাইনালটা বলবো যে কি মনে রাখবা। সো দেখো এখানে কি হচ্ছে, হ্যাঁ এন এন কাটাকাটি যাবে না, এখানে হচ্ছে ই আছে, ই এরও কোনো কাহিনী নাই, 4 আছে কাটো, পাই একটা আছে কাটো, আর এন একটা চলে যাবে, আর কেউ যায়, এই যে এম একটা আছে চলে যাবে, রাইট? তাহলে এখানে আলটিমেটলি কে থাকে, অন্য কালার দিই, আলটিমেটলি কে থাকে, আর এন রাখতে হবে আমাদের, আর এন ইকুয়াল টু তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর কেউ থাকে উপরে না, নিচে চলে যাবে এগুলা, এখানে একটা পাই আছে, এপসাইলন আছে এখানে, এম ই স্কোয়ার, এম ই স্কোয়ার নিলাম, এপসাইলন নটটা তোমার হচ্ছে এখানে চলে যাবে তো, রাইট? এখানে এপসাইলন নট উপরে চলে যাবে, আর নিচে আছে একটা পাই। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো, এখানে ছোট্ট করে দেই জিনিসটা, আরো ইজি করে দেই, এখানে এটাও মনে রাখা লাগবে না আসলে। ঠিক আছে, কি করলাম, এটা মনে রাখা লাগবে না। আমরা আসলে এখানে দেখো বেশ কিছু কনস্ট্যান্ট আছে, বেশ কিছু কনস্ট্যান্ট আছে, কি কি? এইচ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এইচ এর উপর স্কয়ার করলে একটা কনস্ট্যান্ট আসবে, এপসাইলন নট ইটসেলফ একটা কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রন কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে পাই, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এখানে এখানে তুমি যদি এই ভ্যালুগুলো বসাও, চেক করো কত আসে, মানে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো ক্যালকুলেটরে বসে দেখো কত আসে, সেটা মনে রাখবে। -34 স্কয়ার এপসাইলন নট, আমি বসাচ্ছি, তোমাদের বসানোর দরকার নেই, আমি বসাচ্ছি। ওই কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখতে হবে, 9.1 × 10⁻31 ইলেকট্রনের চার্জ, তারপরে স্কয়ার ইন্টু পাই। (5.31 × 10⁻11) বা 0.53 আসে ইন্টু 10⁻10, বা এটা এক্স্যাক্টলি এভাবে লেখা হয় বইগুলোতে। দেখো এখানে এন এর ভ্যালু কিন্তু বসে নাই, তো এখানে একটা এন স্কয়ার আছে, হ্যাঁ, এন স্কয়ার ইন্টু 0.52 অ্যাংস্ট্রম লেখা হয়, অ্যাংস্ট্রম মানে 10⁻10, এখানে 53 আসছিল, কিন্তু এক্স্যাক্টলি আসার কথা 5.21 × 10⁻11। সো আলটিমেটলি এটাই। তাহলে তোমার আর এন যেটা, এটা মনে রাখবা এইভাবে, ঠিক আছে, স্ট্রেট এটাতে করবা, এন তম কক্ষপথের ব্যাসার্ধ ইকুয়াল টু 0.52 অ্যাংস্ট্রম ইনটু আর, এটা হাইড্রোজেনের কক্ষপথের জন্য, কারণ হাইড্রোজেনের কক্ষপথ কিন্তু অনেকগুলা, তা কি বলে যে হচ্ছে শক্তিস্তর অনেকগুলা, কোনো কোনো ম্যাথে কক্ষপথ বলবে, কোনো কোনো ম্যাথে শক্তিস্তর বলবে, ঠিক আছে, কনফিউজড হবে না, একই জিনিস, অনেকগুলা ইলেকট্রন থাকে এক নম্বরে, ওটা ইস্যু না, কিন্তু যদি বলে এন তম যে কোনো তম কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে কিন্তু এইভাবে আনতে হবে, আর এন ইকুয়াল টু এন স্কয়ার ইন্টু 0.52 অ্যাংস্ট্রম। ওকে,
তাহলে তুমি খেয়াল করে দেখো, আমার যে কোনো কক্ষপথ যদি আমরা ভ্যালু বসাই, R1 প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 1 স্কয়ার ইন্টু 0.5 অ্যাংস্ট্রম বা 0.5 অ্যাংস্ট্রম সরাসরি। R2 হবে 2 স্কয়ার ইন্টু 0.5 অ্যাংস্ট্রম। এরকম করতে করতে R3 R4 চলবে, n তম পর্যন্ত আমরা চালাতে পারবো, কারণ আমরা যে কোনোটার জন্য ভ্যালুটা আমরা চাইলে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে হচ্ছে আমরা এনার্জি নিয়ে পড়বো। আজকে ওরকম টাইম নেই, এনার্জি নিয়ে পড়তে একটু টাইম লাগবে। সো এনার্জি নিয়ে পড়ার পরে হচ্ছে আমরা ম্যাথে ঢুকে যাবো আসলে। সো আমরা নেক্সট দিনে এখান থেকে কন্টিনিউ করব, এটা এভাবেই থাকবে। এটা যেখানে আছে সেখান থেকে আমরা কন্টিনিউ করব। সো তোমাদের কাজ থাকবে হচ্ছে, যারা কন্টিনিউ করবে এই ক্লাসগুলো লাইভে, তারা হচ্ছে রেগুলারলি বইটা পড়বা, কারণ এই চ্যাপ্টারে আমি বললাম শুরুতে 50% পড়া এবং 50% ম্যাথ। সো এতটুকু যতটুকু পড়েছে দেখবা বইয়ের শুরুতেই আছে, পড়ে ফেলবা পুরাটা, একবার দেখে রাখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট দিন রাইট টাইমে আমরা দেখা করছি।